কলেজের পিছনের বড় বটগাছটার নিচে বসে চোখের পানিতে শার্ট ভিজিয়ে যাচ্ছে আমাদের গল্পের নায়ক রাসেল। কোনো বাধাই যেন মানছে না চোখের পানি। রাসেল ডান হাতের উল্টো পিঠ দিয়ে চোখের কোণে লেগে থাকা পানি মুছে আর সামনের পুকুরটার দিকে তাকিয়ে আনমনে কিছু একটা ভাবতে থাকে। এমন সময় ওর বন্ধু রাফি সেখানে চলে আসে। তুই আজকেও কান্না করতেছিস? তোকে কতবার বলেছি ওই মেয়েকে ভুলে যেতে, কিন্তু তুই তো নাসরবান্দা। কাট ভাঙবি তবুও মস্কাবি না। কি করে ভুলবো ওকে বল? আমি নিজেকে যতটা ভালো না বাসি তার থেকে 1000 গুণ বেশি ভালো ওকে বাসি। ইসরাত যে আমার বেঁচে থাকার উৎস। ওকে ছাড়া আমি তাকেই পৃথিবীকে অন্ধকার মনে করি, এত আলো থাকার মাঝেও। কিন্তু তুই কি বুঝিস না ও তোকে দেখতে পারে না, কতটা অবহেলা করে? সে আর আগের মতো নেই, অনেক বদলে গেছে। করুক না, তাতে কি? অবহেলা করাটা ওর অধিকার, আর অবহেলা সহ্য করাটা আমার কর্তব্য। তা আজকে আবার তোর সাথে ইসরাত কি করেছে সেটা একটু খুলে বলতো। আজকে দেখলাম ইসরাত অন্য একটা ছেলের সাথে একসঙ্গে বাইকে বসে ঘুরছে। আমি কি এতটাই খারাপ বল, যে আমাকে ভালোবাসা না দিয়ে এত এত অবহেলা দিচ্ছে? কেন ঘুরবে না বল? তুই যে একটা এতিম, সেটা কি ভুলে গেছিস? তুই কোথায় আর ও কোথায়, একটাবার সেই কথাটা চিন্তা করে দেখছিস? কখনো কি ওকে ভালো রেস্টুরেন্টে নিয়ে খাওয়াতে পেরেছিস 2 বছরে? যে আজকাল মেয়েরা এই জিনিসটাই বেশি পছন্দ করে। তুইও এতিম বলছিস? আর বলবি না কেন, আমি তো সত্যি একটা এতিম। আচ্ছা, এই পৃথিবীতে কি টাকাই সব? আমার তো মতো মানুষের কি কোনো মূল্যই নেই? সরি, তোকে এতিম বলতে চাইনি, শুধু মনে করিয়ে দিলাম। আর টাকাই যদি সব না হতো, তাহলে যে তোকে এত ভালোবাসে সে কেন দূরে সরে যাচ্ছে ধীরে ধীরে? না, তুই এভাবে বলিস না। আমি ওকে ছাড়া একটা সেকেন্ডও ভাবতে পারি না। জানিস তো, গাছ যেমন মানুষের থেকে বের হওয়া কার্বন ডাই অক্সাইড ছাড়া বাঁচতে পারে না, তেমনি করে ইসরাত হলো আমার বেঁচে থাকার একমাত্র অক্সিজেন। তাহলে তুই বল, আমি সেই অক্সিজেন ছাড়া কিভাবে বেঁচে থাকতে পারি? থাক, তুই তোর এই দেমাগি ইসরাতকে নিয়ে অবহেলায় পুড়ে পুড়ে মর, আমি গেলাম। রাফি রাগ দেখিয়ে সেখান থেকে চলে যায়। রাসেল এক ধ্যানে রাফির যাওয়ার দিকে পলকবিহীন চোখে তাকিয়ে থাকে। আপনারা তো কিছুই বুঝছেন না, তাই তো? আর বুঝবেনই বা কি করে বলেন? কারণ এই কালো ভূত যে বুঝিয়ে বলেইনি এখনো। তাহলে চলেন ভালো করে বুঝে আসি। রাসেল হলো এই গল্পের নায়ক। একটা এতিম বাবা মা এই পৃথিবীতে আছে কিনা সেটা আজও অজানা, হয়তো লেখক সাহেব জানে। রাসেল অনার্স প্রথম বর্ষে পড়ে, ছাত্র হিসেবে খুবই মেধাবী, আবার সকলের অবহেলা পাওয়াতেও যেন টপ পজিশনেই আছে। কেননা বুঝতেই পারেন গরিবদের এই সমাজে কোনো দাম নেই। আর রাফি হলো বড়লোক বাবার একমাত্র সন্তান। রাসেলকে রাফি নিজের ভাইয়ের থেকেও বেশি ভালোবাসে। তাই তো রাসেল আজও এই কলেজে পড়তে পারছে, না হলে কবেই চলে যেত। চলে যেতে হতো। হয়তো ওর কপালে পড়াশোনার শব্দটা বিলীন হয়ে যেত। এই রে, আপনাদের সাথে কথা বলতে বলতে রাসেল কথা তো ভুলেই গেছি। চলেন রাসেলের কাছে ফিরে যাই। রাসেল পকেট থেকে পুরনো বাটন ফোন বের করে ইশরাতের নাম্বারে কল দেয়। একবার রিং হয় কিন্তু কল রিসিভ করে না। 2বার দেওয়ার পর 440 ভোল্টের রাগ নিয়ে কলটা রিসিভ করে বলে, কি জন্য এখন আবার ফোন করেছো? তুমি জানো না আমার সামনে পরীক্ষা? ও, তোমার সামনে তো পরীক্ষা? আমার সেটা মনেই ছিল না। তা একটু ভালো করে বললেও পারতে। তোমার সাথে এত প্রেমের সুরে কথা বলার সময় বা ইচ্ছা কোনোটাই নেই। আমাকে যখন তখন ফোন দিয়ে বিরক্ত করবে না, বলে দিলাম। আমি কি সত্যি তোমার বিরক্তের কারণ? আমার সাথে একটু মন খুলে কথা বলতেও কি ইচ্ছে করে না তোমার? না, করবে না। সরি,
তোর সাথে কথা বলে আমার সময় নষ্ট করতে চাচ্ছি না। এখন তুই নিজে ফোন কাটবি নাকি দারোয়ান ডেকে কল কাটাবো, কোনটা? না না, সেটার দরকার নেই। সিম কোম্পানির স্যারেরা তো আছেই কল ডিসকানেক্ট করার জন্য। তুই শুধু লাল বোতামটা চাপ দিলেই হবে। বুঝতে পেরেছি। তাহলে এখন দূর হ আমার সামনে থেকে, সময় হলে কথা বলবো। তুমি যে বলছো পরীক্ষার জন্য কথা বলতে পারবে না, কিন্তু ছেলেদের নিয়ে বাইকে করে ঠিকই ঘুরে বেড়াও। তুই কি এখন আমাকে সন্দেহ করিস নাকি? আর ও আমার মামাতো ভাই ছিল। তোমাকে সন্দেহ করার ক্ষমতা আমার নেই। আচ্ছা, পরের সময় হলে কল দিও। অপেক্ষা করাই তো এখন আমার অভ্যাসে পরিণত হয়ে গেছে। রাসেল কলটা কাটার আগেই ইশরাত ঠাস করে কলটা কেটে দেয়। রাসেল আবারও চোখের পানি মুছে দীর্ঘ একটা শ্বাস ফেলে সেখান থেকে চলে আসে গ্যারেজে, কারণ রাসেল এখানে কাজ করে। এক মুঠো ভাত পেতে দিয়ে শান্তিতে ঘুমাতে পারে। রাসেলের আজকে কাজে আসতে লেট হওয়াতে মালিক এসে ঠাস করে একটা থাপ্পড় দিয়ে বলে, তোকে এই জন্য কাজে রাখিনি যে আমার ব্যবসার ক্ষতি করবি। কয়টা বাজে দেখেছিস? খুব তো বলেছিলি তোর দ্বারা আমার ব্যবসার উন্নতি হবে, এখন তো ব্যবসার লাল বাতি জ্বালাচ্ছিস। আসলে আজকে একটু বেশি সময় কলেজে থাকতে হয়েছে, তাই আসতে একটু লেট হয়েছে। এমনটা আর হবে না। পড়ে কি করবি শুনি? নিজের পেটের ভাত জোগাড় করতেই পারিস না, আবার পড়াশোনা করিস। যা কাজ কর। রাসেল সেখান থেকে গিয়ে কাজ করতে লাগে। চোখের পানি কখনোই রাসেল চোখ থেকে সরতেই চায় না। সে যেন ওর সারা জীবনের সঙ্গী হয়ে গেছে। রাসেল দুঃখী মনে কাজ করে রাতে বাসায় এসে হাড়ের দিকে তাকিয়ে দেখে দুমুঠো চাল আর দুইটা আলু ছাড়া কিছুই নেই। কি আর করবে? রাসেল চাল ধুয়ে আলু দুইটা ভাতের মাঝে দিয়ে গোসল করে নেয়। ভাত রান্না শেষ করে আলু ভর্তা করতে নিয়ে দেখে এক ফোঁটা সরিষার তেলও নেই। কি আর করা? অমনি লবণ মরিচ ডলে ভর্তা করে খাবার খেতে বসে। তৃপ্তি সহকারে খাবার খেয়ে নেয়। খাবার রুচি দেখে মনে হচ্ছে যেন রেস্টুরেন্ট থেকে কাচ্চি বিরিয়ানি এনে খেলো। হে আল্লাহ, তোমার ভান্ডারে কি শুধু আমার জন্যই কষ্ট গচ্ছিত আছে? যদি সেটাই হয়, তাহলে কষ্টের সাথে আমাকে সেই কষ্ট সহ্য করার ক্ষমতা কেন দাওনি? আমার যে আর এই স্বার্থপর পৃথিবীতে বাঁচতে ইচ্ছে করে না। কি করে বাঁচবো বলো? যেই মানুষটাকে আঁকড়ে ধরে বেঁচে থাকার স্বপ্ন দেখেছিলাম, সেও যে আজ দূরত্বটা বাড়িয়ে দিচ্ছে। রাসেল এমনভাবে কাঁদতে কাঁদতে ইশরাতকে কল দেয়, কিন্তু ইশরাত বারবার কেটে দেয়। শেষ পর্যন্ত ফোন সুইচ অফ করে রাখে। রাসেল চোখে পানি নিয়ে কখন যে ঘুমিয়ে যায় সেটার কোনো হদিশ নেই। সকালে ফজরের আজানের শব্দ শুনে রাসেল ঘুম থেকে উঠে মসজিদে গিয়ে নামাজ পড়ে নেয়। মসজিদ থেকে বাসায় এসে পেটে ক্ষুধা নিয়ে বইকে সামনে রেখে পড়তে বসে। ঘরে কিছু নেই যে রান্না করবে, আবার পকেটে টাকাও নেই। মাসের শেষ, বুঝতেই পারেন। রাসেল পড়তেছে এমন সময় রাফি কল দেয়। রাসেল রাফির কল দেখে তাড়াতাড়ি রিসিভ করে। হ্যালো দোস্ত, কেমন আছিস? তোকে কষ্ট দিয়ে আমি কি করে ভালো থাকবো বল? কালকে তোকে একটু বেশি বলেছি, প্লিজ ইয়ার মাফ করে দিস। তোর বোকা, কষ্টই যার জীবনসঙ্গী তার আবার নতুন করে কষ্ট কেন হবে? দেখ, এইভাবে বলিস না। আমি জানি তোর অনেক কষ্ট হয়েছে আমার কথা শুনে। না রে, তুই যেমনটা ভাবছিস তেমনটা আসলে মোটেও হয়নি। আচ্ছা, বাদ দে তো এইসব এখন। আচ্ছা ঠিক আছে, তা বস, সকালে নাস্তা করেছিস তো নাকি? রাসেল রাফিকে যদি বলে নাস্তা করেনি তাহলে এক্ষুনি বাসায় খাবার নিয়ে আসবে, কিন্তু রাসেল সেটা চায় না। কেননা এমনিতেই রাফি ওর জন্য অনেক করে, তাই ভেবে চিনতে বলে, আমি খেয়েছি। তুই খেয়েছিস নাকি রাইসার জন্য না খেয়ে দিন কাটাচ্ছিস? ও আপনাদের তো বলাই হয়নি, রাইসা হলো রাফির ক্রাশ। কিন্তু আফসোস, রাফি মনের কথা এখনো রাইসাকে বলতে পারেনি, কারণ রাইসা অনেক রাগী, কাউকে পাত্তা দেয় না। ইশরাতের বান্ধবী বলে কথা। এই দেখেন, একজনের পরিচয় দিতে এসে আরেকজনের কথা মনে পড়ে গেল। চলেন
সেটাও শুনে নেই। পুরো নাম ইশরাত জাহান, সবাই ইশরাত বলেই ডাকে। ইশরাত এবার ইন্টার প্রথম বর্ষে পড়ে। ইশরাত হলো ধনী বাবার একমাত্র আদরের মেয়ে। ওর বাবা এই দেশের নামকরা বিজনেসম্যানদের মধ্যে একজন, মাও ডাক্তার, তাই অহংকারটাও একটু বেশি। এবার চলেন মূল গল্পে। আরে দোস্ত, কি যে বলিস না, ওর চাঁদ মুখটা দেখলেই তো আমার পেট ভরে যায়, খাবারের প্রয়োজন থাকে না। হাহাহা, কি যে বলিস তুই! সেটাই যদি হতো। ইসরাত তো সেই লেভেলের সুন্দরী, কই আমার তো না খেলে পেট ভরে না। হ, তোমারটার যেই অহংকার আর শরীর ভর্তি কারেন্ট, তাই তো ওর থেকে তোর কাছে পাওয়ার আসে না। তাহলে ক্ষুধা তোর না লেগে যাবে কোথায়? ভুলে যাস না রাইসা, ও কিন্তু ইসরাতের বান্ধবী, আর বলতে গেলে রাগের দিক থেকে কেউ কম না। সেই জন্য তো আজও ওকে ভালোবাসি কথাটা বলার সাহস করতে পারতেছি না। এইভাবে অনেক সময় কথা বলে রাফি রাসেলকে রেডি হয়ে বের হতে বলে। ফোন কেটে দেয়। রাসেলও কেটে দিয়ে সেই পুরনো শার্ট আর প্যান্ট পরে বের হয়। একটু পরেই রাফি বাইক নিয়ে ওর সামনে এসে দাঁড়ায়। মাম্মা, তাড়াতাড়ি বাইকের পিছনে বস, সময় নেই হাতে বেশি। কেন, সময় আবার হাত থেকে কোথায় গেল? নাকি আজকাল সময় কেউ রাইসার কাছে রেখে দিস নাকি? কি যে বলিস না। আচ্ছা, কথা পরে বলা যাবে, আগে চল। তারপর ওরা কথা বলতে বলতে চলতে শুরু করে। রাফি সোজা একটা রেস্টুরেন্টের সামনে এসে বাইক থামায়, যেটা দেখে রাসেল অনেকটাই অবাক হয়ে যায়। তাই অবাক নয়নে রাফির দিকে তাকিয়ে জিজ্ঞেস করে, রাফি, তুই কলেজে না গিয়ে এখানে বাইক থামালি কেন? আরে বোকা, তুই ভাবলি কি করে যে আমাকে মিথ্যে বললেই সেটা আমি বিশ্বাস করব? মানে তো আমি ঠিক বুঝলাম না। তুই যে সকালে একটুও দানা পানি পেটে দিসনি সেটা আমি বুঝতে পেরেছি। এখন কথা না বলে চল খেয়ে নেই। আমিও খাইনি তোর সাথে খাবো বলে। রাফির কথা শুনে রাসেলের চোখে স্পষ্ট পানি চিকচিক করে। এমন বন্ধু থাকলে আসলে কোনো কষ্টকেই কষ্ট মনে হয় না। ওরা দুজন গিয়ে খাবার খেয়ে আবার কলেজে চলে আসে। ওরা দেখতে পায় রাইসা একা বসে আছে। দোস্ত, তুই একটু এই কাগজটা রাইসাকে দিবি? আমার না ওর সামনে গেলেই হার্টবিট কমতে থাকে। তুই আমার বন্ধু, আর আমি তোর জন্য এইটুকু করতে পারবো না সেটা কিভাবে ভাবলি? তুই তো শুধু আমার কষ্টটা বুঝিস। রাসেল নিজের হাতে একটা চিঠি লিখে রাফিকে সেখানে রেখে একা রাইসার কাছে যায়। হাই রাইসা, কেমন আছো? রাইসা অন্যদিকে তাকিয়েছিল। রাসেলের কথা শুনে ওর দিকে তাকায়। ভালো আছি। তা কি জন্য এসেছেন এখানে? রাসেল হাত বাড়িয়ে কাগজটা বের করে রাইসার দিকে দিতে নিলেই রাইসা এমন একটা কাজ করে যেটা বিশ্বাসের যোগ্য ছিল না। কেননা রাইসা রাসেলের হাতে কাগজ দেখেই রাগের লুক নিয়ে ঠাস ঠাস করে দুইটা থাপ্পড় লাগিয়ে দেয়, যেটা দেখে সবাই অবাক। রাফি তো যেন বাকরুদ্ধ হয়ে গেছে। আর রাসেলের কথা কি বলবো, বুঝতেই পারতেছেন, মানুষ হাজার বোল্টের শক খেলে যেমন হয়। এই, আপনার লজ্জা করে না? নিজের গার্লফ্রেন্ড থাকা সত্ত্বেও আমাকে লাভ লেটার দিয়েছে। রাসেল যেই না কিছু বলতে যাবে অমনি সেখানে ইশরাত চলে আসে আর রাসেলের মুখের কথা কেড়ে নিয়ে বলে, রাইসা, কি হয়েছে রে যে তুই এভাবে ওর গায়ে হাত তুললি? আর বলিস না, তুই তো একটা লম্পটকে ভালোবেসেছিস। তুই থাকা সত্ত্বেও আমাকে ভালোবাসার লাভ লেটার দিতে আইছে। রাইসার কথা শুনে ইশরাতের রাসেলের থেকে কোনো কথা না শুনে ঠাস ঠাস করে থাপ্পড় লাগিয়ে দেয় আর চিল্লানি দিয়ে বলে, আমি জানতাম তোর চরিত্রের ঠিক নাই, তাই বলে তুই এইভাবে আমি থাকার সত্ত্বেও আমার বান্ধবীকে ভালোবাসার কথা বলতে এসেছিস? রাসেল কোনো কথা বলছে না। কি করে বলবে বলেন? দুজনের থাপ্পড় ওর ঠোঁট দিয়ে রক্ত বের হচ্ছে। সবাই যেন বিনা পয়সায় সিনেমা দেখতেই ব্যস্ত। রাফি আর দূরে দাঁড়িয়ে থাকতে না পেরে কাছে আসে আর বলে, অনেক হয়েছে, আর না। রাইসা, তুমি যে ওর গালে হাত তুললে, একটা বার কি কাগজটা হাতে নিয়ে খুলে দেখেছো ভিতরে কি আছে? না, আর কেন দেখবো?